Dear students, welcome you once again to my online class. দেখো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। আজকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4th সেম এলসিসি ইংলিশের মধ্যে অন্তর্ভুক্ত রুটস গল্পটি আজকে আমরা আলোচনা করব। ইসমাত চুগতাই রচিত রুটস গল্পটি বাংলায় আগে আমরা প্রথমে বিশ্লেষণ করব অর্থ, এবং তারপর এর থেকে যে কোশ্চেন হতে পারে আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথমেই বলি, এই রুটসটা কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ গল্প। আমরা স্বাধীনতা প্রাপ্তির পর আমাদের এখানে যে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দিয়েছিল, মূলত তার প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই এই গল্পটি রচিত হয়েছে। এবং এই গল্পটির মধ্যে দিয়ে লেখক দেখাতে চেয়েছেন কিভাবে এই সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের এখানে, আমাদের এই ভারতবর্ষে জাতিতে জাতিতে একটা বিদ্বেষ, একটা জাতিতে জাতিতে একটা দূরত্ব সৃষ্টি করেছিল, তাকেই তিনি অতি সুন্দরভাবে দেখিয়েছেন। আরও দেখিয়েছেন এই সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে কিভাবে আমাদের যে সামাজিক বন্ধন ছিল, সেই সামাজিক বন্ধন ভেঙে গিয়েছিল, সেটাকেও তিনি এই গল্পের মধ্যে দিয়ে দেখিয়েছেন। পারস্পরিক বিশ্বাসের পরিবর্তে দেখা দিয়েছিল পারস্পরিক বিদ্বেষ, একটা ঘনিষ্ঠতার পরিবর্তে দেখা দিয়েছিল পারস্পরিক দূরত্ব। আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছিলাম, এবং এই 1947 সালে আমরা যখন স্বাধীনতা পেলাম, ব্রিটিশরা তো এখান থেকে চলে গেল, কিন্তু তারা এমন একটা কাজ করে গেল যার পরিণতি কিন্তু আমাদের এখনও ভুগতে হচ্ছে, এবং সেটি হলো দেশভাগ। আমাদের অখণ্ড ভারতবর্ষকে ভাগ করে যখন তারা পাকিস্তান করে দিল, পাকিস্তান বলে একটি নতুন রাষ্ট্রের জন্ম দিল, তখন থেকেই কিন্তু শুরু হলো আমাদের এখানে সাম্প্রদায়িকতার বীজ বপন। আমরা সকলেই জানি এই দেশ বিভাগকে কেন্দ্র করে যে সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে শিশুদের বাইরে বেরোতে দেওয়া হতো না, তাদের ঘরের মধ্যেই আটকে রাখা হতো, এবং তারা স্বাভাবিকভাবেই ঘরের মধ্যে থাকার ফলে দুষ্টুমি করত, এবং কখন ওই 15ই আগস্ট আসবে তার অপেক্ষায় তারা দিন গুনত। অন্যদিকে আমরা দেখি যখন এই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো, এবং যখন সাম্প্রদায়িক দাঙ্গাকে কেন্দ্র করে একটা হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হলো, তখন সাধারণত মুসলমানরা বাড়ির মধ্যেই থাকতো, তারা সাধারণত বাইরে বের হতো না। এবং ঠিক সেই সময়েই আমাদের এই ভারতবর্ষে কোনো কোনো ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়দের মানে মুসলমান সম্প্রদায়দের বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। পাঞ্জাব থেকে ক্রমাগত যখন শরণার্থীরা আসতে লাগলো, তখন মুসলিম সংখ্যালঘুদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ল। যদিও মারোয়ার রাজ্যে হিন্দু এবং মুসলমানদের পরিস্থিতিটা এরকম ছিল না। মারোয়ার রাজ্যে একটা ঐক্য ছিল হিন্দু মুসলমানের, তারা কিন্তু মুসলমানদের সেখান থেকে বের হতে দেয়নি, বা বের করে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু তারা নেয়নি। কিন্তু তৎসত্ত্বেও একটা আতঙ্কজনক পরিস্থিতি তো ছিলই। এবং আমরা আরও দেখি এই গল্পটি পাঠ করে যে মারোয়ার রাজ্যে রাজার সেবা করার জন্যে একটি পরিবার ছিল, এবং সেই পরিবারটি কিন্তু হলো আমাদের এখানে আলোচ্য বিষয়, এবং সেই পরিবারটি এখানে থেকে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিল। এবং এই গল্পের যিনি বক্তা, সেই বক্তা ছিলেন কিন্তু মুসলিম পরিবারভুক্ত, এবং তারা ঠিক করেছিলেন যে তারা এই ভারতবর্ষ ছেড়ে যাবেন না, এটা তারা মনে মনে ঠিক করে নিয়েছিলেন। কিন্তু ছাব্বান মিয়া তাদের পাকিস্তানে চলে যাওয়ার জন্যে বলেছিল,
তখন কিন্তু তারা ছাব্বান মিয়ার কথায় কান দেয়নি। ছাব্বান মিয়া এমনও করেছিল যে স্কুলে পাকিস্তান জিন্দাবাদ লিখেছিল, এবং তার উত্তরে আমাদেরই এই গল্পের বক্তার প্রতিবেশী রূপচাঁদজির ছেলেমেয়েরা অখণ্ড ভারত লিখেছিল। এবং এই 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 ঘটনাকে কেন্দ্র করে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়েছিল। এরপর আমরা এই গল্পের মধ্যে দেখি যে রূপচাঁদজি ছিলেন এই আমাদের বক্তার প্রতিবেশী। এই রূপচাঁদজির পরিবারের সঙ্গে বক্তার পরিবারের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। রূপচাঁদজি ওই বক্তার বাবার সঙ্গে একটা বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ ছিলেন, এবং রূপচাঁদজির ছোট ছেলের সঙ্গে এই বক্তার মেয়ের বিয়েও দেয়া হয়েছিল। এটা ছিল সম্পূর্ণরূপে ওই আমাদের দেশভাগের আগের ঘটনা, যখন পরিবার দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তারপরে বক্তার পিতা যখন মারা গেলেন, তখন থেকে কিন্তু রূপচাঁদজির দায়িত্ব আরও বাড়ল। এই পরিবারের সব কিছুর সঙ্গে, ওই বক্তার পরিবারের সব কিছুর সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার কথা অনুযায়ী সব কিছু কাজ হতো, কিন্তু পরিস্থিতি তখন এমনই ঘটতে লাগলো, অর্থাৎ এই সাম্প্রদায়িক দাঙ্গার পর দেখা গেল রূপচাঁদজির বাড়িতে ভারতের তেরঙা পতাকা উত্তোলন করা হলো, আর বক্তার বাড়িতে উঠল মুসলিম লীগের পতাকা। এবং এই দুই পতাকার মধ্যে যে একটা বিরাট বড় বিভেদ, সেই বিভেদটা কিন্তু বিশেষ বড় হয়ে দেখা দিল। এবং দেখা গেল যে তখন বক্তার পরিবারও সবাই ঠিক করলেন যেখান থেকে চলে যাবেন, অর্থাৎ ভারতবর্ষ ছেড়ে পাকিস্তানে চলে যাবেন। কিন্তু তাদের মধ্যে একজনই বাদ সাধলেন, তিনি হলেন বক্তার আম্মা। তিনি তার এই দেশ ছেড়ে, অর্থাৎ ভারতবর্ষ ছেড়ে কিছুতেই যাবেন না। নিজের দেশ ছেড়ে গিয়ে একটা নতুন দেশ গড়া, এই দুইয়ের মধ্যে তিনি যে অর্থ বা ফারাক তিনি বুঝে উঠতে পারছিলেন না। তিনি শেষমেশ ঠিক করলেন যে তিনি একাই থাকবেন। শত চেষ্টা করেও কিন্তু তাকে কিছুতেই রাজি করানো গেল না। অগত্যা সেই দিন এসে গেল যেদিন বক্তার সমস্ত আত্মীয় পরিজন, কেবলমাত্র ওই আম্মা ছাড়া সবাই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিল। এমনকি রূপচাঁদজিও তাদের বলে থামাতে পারেননি। যদিও রূপচাঁদজির কথা ওই পরিবারে মানা হতো, কিন্তু ওই যে বিভাজনের পর দুই পরিবারের মধ্যে একখানা যেন ভেদ রেখা টানা হয়ে গেল। আম্মাকে এখানে রেখেই পরিবারের অন্যান্য সদস্যরা, নাতি নাতনি জামাই সকলেই কিন্তু পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিল। বেচারি আম্মা একাকী ওই ঘরে, ওই বাড়িতে তিনি তার স্মৃতি সমস্ত খুলে অতীতের স্মৃতি রোমন্থন করতে লাগলেন। এবং একই সঙ্গে তার সন্তানেরা যারা যাচ্ছে, যাতে পথে বিপদে না পড়ে, সেজন্যও তিনি আকুল প্রার্থনা করতে লাগলেন। তাদের চিন্তায় তিনি অস্থির হয়ে উঠতে লাগলেন। তাদের যাওয়ার সময় তার চোখ দুটি ছলছল করে উঠল, এবং সারা রাত তিনি ঘুমোতে পারেননি। অর্থাৎ যারা তার পরিজনেরা তাকে ছেড়ে পাকিস্তান যাচ্ছে, তারা যাতে নিরাপদে যেতে পারে, যাতে তাদের কোনো রাস্তায় বিপদ না হয়, যাতে কারো মৃত্যু না ঘটে, সেজন্য তিনি চিন্তায় ব্যাকুল হয়ে পড়ছিলেন। এই গল্পেই দেখা যায় যে রূপচাঁদজির স্ত্রী, তিনি আম্মার জন্য খাবার নিয়ে তাকে খাওয়ানোর জন্য আসেন এবং এসে দেখেন না, আম্মা অস্থির অবস্থায় রয়েছেন। এরকম করে অস্থির অবস্থায় তিনি ওই যে ওদের কথা, অর্থাৎ ওই যারা তার পরিবারের পরিজনেরা পাকিস্তানের উদ্দেশ্যে গেছে, তারা যাতে নিরাপদে পৌঁছায়, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, সেই চিন্তায় তিনি অস্থির অবস্থায় এক প্রকার বিনিদ্র রজনী কাটাচ্ছেন। অন্যদিকে রূপচাঁদজি, তিনিও নিজেকে যেন ক্ষমা করতে পারছেন না। তার মনে হচ্ছে যে এই পরিবারের ভাঙন যেন তার জন্যেই হয়েছে।
তিনি পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে অভিসম্পাত দিতে লাগলেন এবং ওই বারবার আম্মার কষ্ট তার হৃদয়কে ব্যাকুল করে তুলল এবং রূপচাঁদজি আর দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। কোথায় গেলেন? ওই আম্মার আত্মীয়রা যখন পাকিস্তানে চলে যাচ্ছে তাদের আবার ফিরিয়ে আনার জন্য তিনি গেলেন। অন্যদিকে আমরা দেখি যে আম্মা বিনিদ্র রজনী কাটাচ্ছেন ওই তার আত্মীয় পরিজনদের জন্য যারা পাকিস্তানে যাচ্ছেন, তাদের জন্যে, তাদের নিরাপত্তার কথা ভেবে তিনি যেন অস্থির হয়ে উঠছেন। এরকম করতে করতে একসময় তার একটু তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গিয়েছিল এবং তিনি স্বপ্ন দেখলেন যেন তার সব ওই আত্মীয় পরিজনেরা পুনরায় ফিরে এসেছে তার কাছে। এবং সত্যিই তার স্বপ্ন সত্যিই হলো, কারণ রূপচাঁদজি লোনি মোড় থেকে আবার তার ওই সব আত্মীয় পরিজনদের ফিরিয়ে নিয়ে এলেন বাড়িতে। অর্থাৎ যে আম্মা তার আত্মীয় পরিজনদের জন্য এতক্ষণ ধরে কষ্ট পাচ্ছিলেন, তাদের সকলকে কাছে পেয়ে তিনি ভীষণভাবে খুশি হলেন। আনন্দে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। এবং এই দুটি পরিবার, অর্থাৎ রূপচাঁদজির পরিবার এবং এই আম্মার পরিবার আবার ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনে আবদ্ধ হলো। সুতরাং এই গল্পের মধ্যে দিয়ে এটাই স্পষ্ট যে এই গল্পে যেমন দেখানো হয়েছে যে সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে দুটি পরিবারকে ভেঙে দিয়েছিল, ঠিক তেমনিভাবে আবার দেখানো হয়েছে যে এই সাম্প্রদায়িক দাঙ্গা সত্ত্বেও যদি নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক স্নেহ, মায়া, মমতার বন্ধন থাকে, তাহলে পুনরায় কিন্তু সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বা বন্ধুত্ব বা মিত্রতার পরিবেশ গড়ে তোলা যায়, যা রূপচাঁদজি করেছিলেন। যখন তিনি দেখলেন যে দুটি পরিবার ভেঙে যাচ্ছে, তখন তিনি নিজেই উদ্যোগ নিয়ে পুনরায় ওই আম্মার পরিবারের সকলকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, তাদের সকলকে একত্রিত করেছিলেন আম্মার সঙ্গে। এই তারই মধ্যে দিয়ে দুটি পরিবারও আবার ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছিল। সুতরাং সিদ্ধান্তে এই কথাই বলা যায় যে এই গল্পটি খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক, এখনো প্রাসঙ্গিক। কারণ আমাদের এই দেশে এখনো নানা কারণে এরকম সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই সময় সম্প্রদায়গুলি যদি নিজেদের মধ্যে ওই বিভেদের কথা ভুলে গিয়ে পারস্পরিক বন্ধুত্ব, পারস্পরিক প্রীতি, পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়, তাহলে সাম্প্রদায়িক দাঙ্গাকে সরিয়ে দিয়ে আমরা একটা ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলতে পারি। এটাই যেন এই কবিতার মধ্যে দিয়ে লেখক ইসমত চুগতাই বোঝাতে চেয়েছেন। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং যদি তোমরা বুঝতে পারো তাহলে প্লিজ আমার এই ক্লাসের কথা তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো, এবং আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। So that's all for this day. Have a good day.